স্থানীয় সরকার নয়, আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন চায় বিএনপি। নিশিরাতের ভোট নিয়ে অনুসন্ধানে নামছে দুদক। আওতায় থাকবে নির্বাচনী কর্মকর্তা, জেলা প্রশাসক সহ আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই অভ্যুত্থানে অপরাধের বিচার ট্রাইব্যুনালেই হবে। জিয়াউল আহসানের আবেদন খারিজ, হাসিনার বিরুদ্ধে ভীতি সৃষ্টির অভিযোগ। দ্রুত মালয়েশিয়া পাঠানোর দাবি আটকে পড়া কর্মীদের। এপ্রিলে যেতে পারে প্রথম গ্রুপ। শাহবাগ ছাড়ল ম্যাথস শিক্ষার্থীরা। এবং কয়েকদিনের উত্তেজনার পর চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক। সীমান্ত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন, জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বুধবার বরিশালে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। ইসি মাসুদ বলেন, এতদিন মানুষের মধ্যে অনীহা ও ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইসি। দেশজুড়ে ৩৫,০০০ তথ্য সংগ্রহকারী হালনাগাদে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, তাদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন চায় বিএনপি। নেতারা বলছেন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংস্কার ঝুলিয়ে রাখা ঠিক হবে না। সরকারকে দ্রুত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, গণতান্ত্রিক সরকার এখনো না আসায় সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরা কঠিন হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লিয়াজু কমিটির বৈঠকে অংশ নেয় খেলাফত মজলিস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে 2025 সালেই জাতীয় নির্বাচনের দাবি জানান খেলাফত মজলিস নেতারা। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া বিগত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা সহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে তিনি বলেন, আওয়ামী লীগকে জনগণের কাছে পরীক্ষা দিতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা। আমরা বিশ্বাস করি এই সরকার, তাদের উপরে যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে, সে গুরু দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে অন্য কিছু করার চেষ্টা জনগণের মনে সন্দেহ সৃষ্টি করবে। 20 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই। কিছু হলে সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সংসদে আনতে হবে, সেখানে পাশ করতে হবে। এটাই গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্রের কথা বললে আপনি গণতন্ত্রের বিপরীতগামী যদি কাজ করে থাকেন সেটা তো গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। জনগণের ম্যান্ডেটের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে রাজনীতি ভুল পথে যাবে, সেই সঙ্গে পতিত ফ্যাসিস্টের ফিরে আসার পথ খুলে যাবে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যাসিস্টের জন্য পথ খুলে দিতে চাইলে অন্য পথে চলুন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
2018 সালে নিশিরাতের ভোটের সঙ্গে জড়িত জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন। এদিকে সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর মামলা করেছে সংস্থাটি। এছাড়া সালমান এফ রহমানের টাকা পাচারকারী ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে আটক করেছে দুদক। ফাহিম ইউসুফের প্রতিবেদন। ভোট ডাকাতি, নিশি ভোট সহ নানা অভিযোগে দুষ্ট 2018 সালের নির্বাচন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় অনুষ্ঠিত হয় সেই বিতর্কিত নির্বাচন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পুরোটাই ছিল প্রশ্নবিদ্ধ। এসব অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন নির্বাচন কমিশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 35টি ব্যাংক হিসাবে 139 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। প্রাক্তন মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঢাকার বিরুদ্ধে আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। 17 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী সহ 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। কাজী আবু মাহমুদ ফয়সাল বগুড়া সরকারি কর্মচারী হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত থাকা অবস্থায় তার পদমর্যাদার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের অবৈধ উপায়ে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর সংক্রান্ত মানি লন্ডারিং অপরাধ করায় তাদের সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারা অনুযায়ী আরও একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। আর সকালে সালমান এফ রহমানের 1000 কোটি টাকা পাচারকারী ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক করেছে দুদক। অনেক ধন্যবাদ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে গণহত্যা অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ করে এ আদেশ দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে তদন্তে ব্যাঘাত ঘটছে। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। গেল 16 বছরে ঘটা গুম, হত্যা, অপহরণ সহ নানা অপকর্মের নকশাবিদ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধেও অভিযুক্ত তিনি। কারাগারে বসে ট্রাইব্যুনালে বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ এবং খালাসের আবেদন করেন তিনি। বুধবার তার করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে খালাস চেয়ে আবেদনও খারিজ করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও আইন চ্যালেঞ্জ করতে হাইকোর্টে যেতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি করার কোনো সুযোগ নেই। কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা না করে এই কোর্টে, বিচারিক আদালতে এসেছেন, এটা মিসকনসিপ্ট। আর উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন জিয়াউল আহসানের আইনজীবী। আর্টিকেল 47-এ শুরু করা আছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এটাই হচ্ছে বেসিক জিনিস। আমি যুদ্ধ অপরাধী না, এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধ অপরাধী না। এদিকে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজকে ব্যাহত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
চালের বাজারের সিন্ডিকেট ভাঙতে না পারায় হতাশা প্রকাশ করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমন হতাশার কথা জানান। একই সাথে কৃষকদের কোনো সিন্ডিকেটের কাছে চাল বিক্রি না করে খাদ্য অধিদপ্তরের কাছে ধান বিক্রির আহ্বানও জানান তিনি। শাহাদাত নিশাদের রিপোর্ট। বিকেলে খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপদেষ্টা বলেন, চালের বাজারের সিন্ডিকেটকে ধরতে না পারায় ভাঙাও যাচ্ছে না। কর্পোরেট ব্যবসায়ী হলো এই সাধারণ ব্যবসায়ীরা দায়ী করে, আর সাধারণ ব্যবসায়ীরা কর্পোরেট ব্যবসায়ী করে। এর ভিতরে সাফার করে হলো আমার ভোক্তারা, মানে তারা ভাই তলে তলে তারা মাসাতু ভাই, কি জানে বলে না, এখন ভিতরে মিল আছে। বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি নিয়ে যারা মিথ্যা সংবাদ ছড়িয়েছে তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মিথ্যা সংবাদ, এই জন্য আপনারা বলছেন আপনারা কারেক্ট সংবাদ দিবেন এবং আমরা সাথে সাথে অ্যাকশন নেব। শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের ইস্যুতে তিনি বলেন, পোশাকের সাথে মন ও মানসিকতা পরিবর্তনও জরুরি। আপনার মন এবং মানসিকতা যদি পরিবর্তন না হয় কোনো কিছুই হবে না। পোশাক দিয়ে তো হয় না, মন এবং মানসিকতা পরিবর্তন হয়। দেশের দুর্নীতির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই দুর্নীতিটা কমাইতে পারলে সবকিছু আল্লাহ দিলে ভালো হয়ে যাবে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নতুন প্রজন্ম প্রমাণ করেছে যে তারা দেশ ও রাজনীতি বিমুখ নয় বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার দুপুরে রাজধানীর ভিকারুন্নেসা কলেজে তারুণ্যের ভাবনা বিষয়ক আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, তারুণ্যের উৎসবে সারা দেশের স্কুল কলেজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জুলাইয়ের তারুণ্যের শক্তি হারিয়ে যায়নি। নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার কাজে তরুণদের অবদান রাখার আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের এই নতুন প্রজন্ম প্রমাণ করে দিয়েছে আমরা রাজনীতি কিংবা দেশ বিমুখ নই। একই সাথে আমরা যেমন এই অভ্যুত্থানকে সফল করেছি, আপনারা যেমন এই অভ্যুত্থানকে সফল করেছেন, ঠিক তেমনি নতুন বাংলাদেশের যেই পুনর্গঠনের কার্যক্রম, যে সংস্কার কার্যক্রম, সেটিকে সফল করতে আমাদেরকে সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে। বরিশাল নগরীতে ব্যাটারি চালিত ইজি বাইকের চাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মহানগর অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ব্রোজমোহন কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী শাকিল মাহমুদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শাকিল, সেখানে এখন কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এই মুহূর্তে আছি ঢাকা বরিশাল মহাসড়কের নতুল্লাবাদ যে এলাকা সেখানে, এবং আপনারা দেখছেন আমার পিছনেই যে ঢাকা বরিশাল মহাসড়কের যে বাসগুলো আছে সেগুলো কিন্তু এখানে আটকে এই অবরোধ করে রাখা হয়েছে, এবং দুই পাশেই কিন্তু এই ঢাকা বরিশাল মহাসড়কের যে বাসগুলো আছে সেগুলো কিন্তু অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। কারণ এই যে এই অবরোধটা মূলত করা হয়েছে সন্ধ্যার পর। এর আগে কিন্তু বরিশাল নগরীর যে বিএম কলেজ এলাকা আছে সেইখানে কিন্তু অবরোধ করে রাখা হয়, এবং শিক্ষার্থীদের এই আন্দোলনে যে কারণে সেটি হলো যে আজ বরিশাল নগরীতে ব্যাটারি চালিত ইজি বাইকের চাপায় এক স্কুল ছাত্রী 10 বছর বয়সী জান্নাতুল মাওয়া, তিনি এই বিএম কলেজের সামনেই তিনি এই ইজি বাইকের চাপায় নিহত হয়। এবং সেখানে কিন্তু এই জান্নাতুল মাওয়া কিন্তু এই বরিশালে বেড়াতে এসেছিলেন, এবং একটি চিপস কিনতে গিয়ে কিন্তু সে এই দুর্ঘটনার শিকার হন। এর পরপরই কিন্তু শিক্ষার্থীরা সড়ক অবরোধে নামে এবং নিরাপদ সড়কের দাবিতে তারা 7টা দফা তুলে ধরে। এই 7 দফা যতক্ষণ না বাস্তবায়ন হবে ততক্ষণ এই অবরোধ চলবে বলেও তারা জানিয়েছে। আমরা একটু কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাব্বিরের সাথে। আমরা একটু জানতেই চাচ্ছি যে কি কারণে আপনারা এই অবরোধ
ডেকেছেন এবং এই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন? আচ্ছা, আপনারা জানেন যে বেলা 10:30 11টার দিকে একটি দুর্ঘটনা ঘটে বিএম কলেজের ফার্স্ট গেটে বসে, কিন্তু সেই 11টা থেকে আমরা বিএম কলেজের সম্মুখে অবরোধ করে রেখেছিলাম, কিন্তু বরিশালে যে প্রশাসন রয়েছে 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের টনক নড়েনি, তারা আমাদের সাথে কোনো সমাধানে যায়নি। আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো পূরণের ক্ষেত্রে তারা আমাদেরকে কমিটমেন্ট দেয়নি। এরপরে আমরা সন্ধ্যা 6টার নাগাদ নতুল্লাবাদ যে ঢাকা বরিশালে যে কুয়াকাটা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক অবরোধ করে রেখেছি। প্রায় 3 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা ওই রকম যে বরিশালের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসন রয়েছেন তাদের কোনো আমরা ভূমিকা দেখছি না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা নিরাপদ সড়ক চাই। আমরা চাই না যে আর কোনো সাধারণ শিক্ষার্থী হোক বা শিশু হোক তার কোনো প্রাণ যাক। আমরা যেটা দেখেছিলাম যে 5ই আগস্টের পরে শিক্ষার্থীরা মাঠে কোনো দুর্ঘটনা হয়, এখন কেন হবে? এটা প্রশাসনের ভূমিকা চাচ্ছি, অতি দ্রুত কার্যক্রম হোক। যেটা বলছিল শিক্ষার্থীরা যে যত দ্রুত সম্ভব এই তাদের যে দাবিগুলো আছে নিরাপদ সড়কের সেগুলো যাতে মেনে নেওয়া হয়, তা এই আন্দোলন থেকে তারা সরে যাবে এবং এই জনগণের যে ভোগান্তি সেই বিষয়ে শিক্ষার্থীরা জানিয়েছে যে তাদের নিরাপদ সড়কের জন্যই আসলে তাদের এই দাবি, এই আন্দোলন, এটি যাতে দ্রুত প্রশাসন মেনে নেয় সেই কারণেই এই অবরোধ তারা করেছে। কাউকে ভোগান্তিতে রাখার জন্য কিন্তু তাদের এই অবরোধ নয়, এটি কিন্তু জানিয়েছে শিক্ষার্থীরা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। দেখছেন সংবাদ রাত। এপ্রিলের মধ্যে আটকে পড়া কর্মীদের প্রথম ধাপে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব রুহুল আমিন। দুপুরে আন্দোলনে নামা কর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, এ নিয়ে দেশটির সঙ্গে আলোচনা চলমান আছে। এর আগে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন আটকে পড়া শতাধিক কর্মী। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঘেরাও করে তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। গেল বছরের 31শে মে মালয়েশিয়ায় কলিং ভিসায় কাজের সুযোগ পেলেও সিন্ডিকেটের কারণে আটকে পড়েন 18,000 কর্মী। দ্রুত পাঠানো সহ 4 দফা দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন শতাধিক কর্মী। এ সময় কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন তারা। মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা দিছিলাম, কেউ 5 লাখ 7 লাখ, কেউ 7.5 লক্ষ টাকাও দিছিল। আজ 2 বছর হয়ে যাচ্ছে বা কেউ দেশে 1.5 বছর, আমরা এখনো যাইতে পারি না। আত্মীয় স্বজনের তিনি টাকা পয়সা নিয়ে কিস্তি নিয়ে টাকাগুলো জমা দিয়েছি, দিয়ে আমরা কিস্তি দিতে পারিতেছি না, আমাদের বাড়ির থাকতে পারিতেছি না। 8-9 মাস যেভাবে ঘুরাচ্ছে, অফিসে গেলে দালালের কাছে পাঠায়, দালালের কাছে গেলে এজেন্সি অফিসে পাঠায়, আমরা কোথাও ঠাই পাচ্ছি না। আমাকে খালি আশ্বাস দিয়ে বলিচ্ছে, খালি আশ্বাস দিয়ে আঁকিচ্ছে, ও মাসে মাসে হ্যান ধ্যান ইত্যাদি করতে করতে এইদিকে আমাকে 1 বছর 1.5 বছর হয়ে যাচ্ছে, আমাকে যাওয়া হচ্ছে না। আমাদের তারিখ দিচ্ছে কিন্তু কোনো কাজ হয় নাই। এই জন্য আমরা রাস্তায় নেমেছি যে আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না, আমাদের মালয়েশিয়া পাঠানো হোক। পরে পুলিশের বাধায় সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে প্রবাসী কল্যাণ ভবনের দিকে যাত্রা করেন আন্দোলনকারীরা। পরে প্রবাসী কল্যাণ ভবন অবরোধ করে সরকারের কাছে সমস্যা সমাধানের দাবি জানায় তারা। সমাধান আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ উঠবো না, বাড়ি ফিরবো না। তবে মন্ত্রণালয়ের সচিব তাদের আশ্বস্ত করেন, জানান মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা চলছে। এপ্রিলের মধ্যে প্রথম ধাপ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান মালয়েশিয়াগামী আন্দোলনকারীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ বউবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সীমান্ত এলাকার কয়েকটি গ্রাম ঘুরে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও ককটেল হামলায় হামলাকারীদের অবিলম্বে বিচার নিশ্চিত ও সীমান্ত এলাকার কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে সকালে সোনা মসজিদ বিওপিতে বিজিবি বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে 4টি প্রস্তাবে একমত হয়
দুই দেশ। আমরা ভুলি নাই ফেলানি হত্যাকাণ্ড, আমরা ভুলি নাই বিডিআর হত্যাকাণ্ড, ৫৭ সেনা কর্মকর্তাকে যে নির্মমভাবে হত্যা করেছিল সেই রয়ের প্রেসক্রিপশনে, সেই হত্যাকাণ্ড আমরা ভুলি নাই। আমরা ইন্ডিয়ার দাদাবাবুরা আপনারা যতই লাফালাফি করেন না কেন, আমরা শুধু একটি কথা বলতে চাই, আমরা সবাই বাবর হব, 7 সিস্টার দখল নেব। সীমান্তে কয়েকদিনের উত্তেজনার পর চাঁপাইনবাবগঞ্জে বৈঠক করল বিজিবি বিএসএফ। এই নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী তারেক রহমানের কাছ থেকে। তারেক, বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন ধরে টানটান উত্তেজনার পর আজকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে সোনা মসজিদ চেকপোস্ট আছে, চেকপোস্ট পেরিয়ে সোনা মসজিদ বিএপিতে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়, সকালে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক থেকে মূলত 4টি বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। 1 নম্বর হচ্ছে সীমান্তের যে শূন্য লাইন আছে, শূন্য লাইনের 150 গজের মধ্যে কোনো ভারতীয় এবং বাংলাদেশি সাধারণ নাগরিক কেউ প্রবেশ করতে পারবে না। দ্বিতীয়টি হচ্ছে সীমান্তে চোরাচালান বন্ধ করতে হবে, এবং তৃতীয়টি হচ্ছে সীমান্তে যদি কোনো অহিংস বা সহিংস ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের মধ্যেই তারা কিন্তু বিষয়গুলোর সমস্যার সমাধান করবে। আর একটি হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল ভারতীয় মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে এবং সীমান্ত নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে এবং অপপ্রচার চালানো হচ্ছে সেই অপপ্রচারটি তারা বন্ধ করার জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একমত হয়েছে। আপনাকে বলে রাখি, আজকে বিকালেও কিন্তু যে চৌকা সীমান্ত আছে, এই চৌকা সীমান্তেই বাংলাদেশের নাগরিকরা এই হামলা এবং ভারতীয় যে তাণ্ডব, এই তাণ্ডবের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। সমাবেশ থেকে যে সম্প্রতি গত শনিবার যে ভারতীয় যে তাণ্ডব চালানো হয়েছে, এই তাণ্ডবের তারা বিচার দাবি করছেন এবং ভবিষ্যতে যদি এ ধরনের আর যদি কোনো সহিংস ঘটনা ঘটায় সেক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন। আমার সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন সম্প্রতি যে সহিংস ঘটনাগুলো ঘটে গেছে বিশেষ করে চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তে, সেই সীমান্তে আর কোনো সহিংস ঘটনা ঘটবে না বলে বিএসএফ এর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এবং গোলাম কিবরিয়া আরেকটি বিষয় জানিয়েছেন যে সীমান্তে পারে যে বাসিন্দারা আছে তাদের মধ্যেও তারা কিন্তু সচেতনতা বাড়াতে তারা প্রচারণা চালাচ্ছেন এবং সীমান্ত এলাকাতে বিজিবির টহল নিয়মিত আছে এবং কৃষকরা কিন্তু মাঠে নিয়মিত কাজ কাম করছে। তবে কৃষকরা বলছেন যেহেতু ভারতীয়রা মাঝে মধ্যে এসে বাংলাদেশে প্রবেশ করে তারা তাণ্ডব চালাচ্ছে, এই জন্য তাদের মধ্যে একটা ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে। তবে কৃষকরা এখন কিন্তু জেগে উঠেছে। কৃষকরা বলছেন যে বিগত স্বৈরাচার হাসিনার আমলে কৃষকরা যেমন প্রতিবাদ করতে পারেনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, এবং বিজিবি সদস্যরা কিন্তু প্রতিবাদ করতে পারেনি, ফলে ভারতীয়রা তাদের তাণ্ডব এতটাই বেপরোয়া হয়ে গেছিল যে তারা কিন্তু বাংলাদেশের মানুষকে কিছুই মনে করতো না। তারা বলছেন এরপর যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় তাহলে তারাই কিন্তু জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এই চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবাসী। আজকেও কিন্তু সেই বার্তাটি দেওয়া হয়েছে এই মানববন্ধন থেকে। ন্যান্সি, আমার কাছে এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক রহমান। চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে নগরীর নূর আহমদ সড়কে টিসিজেএ মিলনায়তনে ছিল এই আয়োজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদকর্মীরা নিজেদের ব্যক্তি জীবনে অনেক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগের মানসিকতা নিয়েই এই পেশায় মনোনিবেশ করেন। তাই কর্মজীবনের কিছুটা ক্লান্তি দূর করার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য ক্রীড়া চর্চার প্রতি মনোযোগী হতে সবার প্রতি আহ্বান জানান তারা। চট্টগ্রামে মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হলো সুফি দর্শন ও আধ্যাত্মিক শিক্ষার উপর ভিত্তি করে নির্মিত নাটক পাখিদের বিধানসভা। বুধবার সকালে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে নাটক পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও
পারফর্মিং স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এ সময় দরবার শরীফের নায়েব সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী বলেন, সুফি দর্শন নৈতিক উন্নতি ও আত্মিক প্রশান্তি আনতে সহায়ক। পাখিদের বিধানসভা নাটকে পাখিদের প্রতীকী আখ্যানের মাধ্যমে মানুষের আত্মিক যাত্রা ও পরম সত্যের সন্ধানের কাহিনী ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।